বাজেট প্রণয়নের ক্ষেত্রে তো বিভিন্ন সময় একটু একটু চেঞ্জ হতো, দর্শনটা চেঞ্জ হতো। তবে একটা বেসিক ইয়ে ছিল যে আমাদের বাজেট ডেফিসিটটা একটা কন্ট্রোলেবল লেভেলে রাখা, নিয়ন্ত্রণের মধ্যে রাখা। অন এ লেভেল একটা ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস হিসেবে 5% বিলো রাখা। তো বাজেটে আমরা করার সময় ওই 5%টাকে আগে বেঞ্চমার্ক ধরে দেন আমরা বাজেটগুলোকে এক্সপেন্ডিচার রেভিনিউ সাজাতাম। এটা হলো বাজেট ডেফিসিট। আর অ্যালোকেশনের ক্ষেত্রে আমরা চেষ্টা করি প্রথমত কতগুলো কম্পালসারি অ্যালোকেশন রাখতে হতো, ইন্টারেস্ট অন ডেট মানে ঋণের সুদ, এগুলো তো চার্জ এক্সপেন্ডিচার, এগুলো তো রাখতেই হতো, ডিসক্রিশন নাই। তারপর লোন রিপেমেন্ট। এরপরে আমার এই যে বাজেট ডেফিসিটের বাজেটের যেই বাকিটা আমরা অ্যালোকেট করতাম সরকারের লং টার্ম পলিসি 5 ইয়ার্স প্ল্যানের সাথে সঙ্গতিপূর্ণ রেখে ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারগুলো এডিবিতে আসতো। তো শিক্ষা, স্বাস্থ্য এগুলো তো আমাদের প্রমিনেন্ট খাত। আর অনেক সময় কিছুটা পলিটিক্যাল প্রেশারের কারণে অনেক সময় ইনফ্রাস্ট্রাকচারের মানে অবকাঠামোতে অনেক সময় ইভেন আন্ডার কিছুটা পলিটিক্যাল কারণে আমরা অনেক সময় এখানে বেশি অ্যালোকেশন রাখতে গিয়ে অনেক সময় স্বাস্থ্য, শিক্ষা যেটা প্রায়োরিটি থাকা উচিত আমাদের দেশে, এটা অনেক সময় হতো না। আরেকটা যদিও বা ফিলোসফিটা থাকা উচিত স্কিল, তারপরে আমার সফট ইনফ্রাস্ট্রাকচারে, কিন্তু তারপরও হার্ড ইনফ্রাস্ট্রাকচারের অ্যালোকেশনগুলো বেশি হয়ে যেত। তো তবে ফিলোসফিটা যে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, তারপর ট্রান্সফার পেমেন্ট মানে আমাদের সেফটি নেট, তো সেফটি নেটটাতে আমাদের একটু প্রোগ্রামগুলা একটু মাল্টিপল প্রোগ্রাম, 100-150 প্রোগ্রাম, তো এগুলাতে অ্যালোকেট করতে গিয়ে অনেক সময় ইফেক্টিভ এটার ইফেক্টিভিটিটা খুব একটা ইয়ে হতো না। তবে আমরা ট্রাই করতাম প্রতি বছর আমাদের বেনিফিশিয়ারির সংখ্যা বাড়ানো আর পার হেড অ্যালাউন্সও কিছুটা বাড়ানো, এটা এই টার্গেট রেখে আমরা আগাতাম। আর বাজেট ডেফিসিটের ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে প্রেফার করা হতো এই ফরেন কনসেশনাল লোন। তো ফরেন কনসেশনাল লোনটাকে প্রায়োরিটি দেওয়া হতো, এটা নেগোশিয়েট করার চেষ্টা করা হতো। তো অনেক সময় এক্সপেক্টেড লেভেলে পাওয়া যেত না, কিন্তু তারপরে একটা নেগোশিয়েটেড লেভেলে আমরা ফরেন ফান্ডিংটাকে প্রায়োরিটি দিতাম এবং কনসেশনাল। আর ডোমেস্টিক বোরিংয়ের ক্ষেত্রে সেভিংস সার্টিফিকেট আছে। তো সেভিংস সার্টিফিকেটের একটা প্রবলেম ছিল যে এটা হাই ইন্টারেস্ট বোরিং। পরবর্তী যে আস্তে আস্তে আমরা ওই ট্রেজারি বিল বন্ডের একটু দিকে আমরা যাওয়ার পরে কিছুটা হয়তো ট্রেজারি বিল বন্ডের দিকেও যাওয়া হচ্ছে। এখন তো অবশ্যই ট্রেজারি বিল বন্ডের একটা বিগ চাঙ্ক আসে, সেভিংস সার্টিফিকেটের চেয়েও ট্রেজারি বিল বন্ডে বেশি আছে। তো এই হলো কি আমাদের। এখানে আসলে একটা জিনিস কি মানে আমাদের রেভিনিউ এস্টিমেটটা এটা যত না বটম আপ তার চেয়ে টপ ডাউন বেশি। ওই যে বলেছিলাম আমি বাজেট ডেফিসিট ঠিক রেখে আমাদের এক্সপেন্ডিচার প্ল্যানিংটা করে, তো এখন বোরিংয়ে তো আনলিমিটেড না, যেমন কনসেশনাল বোরিং বলি আর এমনি বোরিং বলি, ফরেন বোরিং এটা তো কমিটমেন্টের সাথে সম্পর্কিত। আর ডোমেস্টিক বোরিংয়ে তো ইচ্ছা মতো করা যায় না, কারণ এটা ক্রাউডিং আউট ইফেক্ট ইস্যু আছে। আমি যদি বেশি ডোমেস্টিক বোরিং করি ব্যাংকিং সিস্টেম থেকে, তাহলে প্রাইভেট সেক্টর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেক্টর, যেখানে হেভি এমপ্লয়মেন্ট এবং ইনভেস্টমেন্ট বেশি, তো ওদের জন্য ওদের লোন কস্টলি হয়ে যাবে অথবা ইভেন লোন ক্রাউডিং আউট ইফেক্ট হবে। তো এই কারণে অনেক সময় বাজেট এস্টিমেট করার সময় আসলেই কিছুটা ইম্পোজড ফিগার হয়। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে যে রেভিনিউর আর্নিংয়ের এনবিআরের ক্যাপাসিটিটাকে অনেক সময় এটাকে কনসিডারেশনে কম নিয়ে ওই যে টার্গেটটাকে আগে ইয়ে করা হয়। তো এই জন্য এখানে কিছুটা ইনএফিসিয়েন্সি আছে রেভিনিউ আর্নিংয়ে মানে এনবিআরের, আর একটা হলো গিয়ে এস্টিমেটটা ওভার এস্টিমেট হয়। তো ওভার এস্টিমেট হওয়ার কারণে একটা সিগনিফিকেন্ট পোর্শন টার্গেট অ্যাচিভ করা যায় না।
উদ্দেশ্য মহৎ এবং এটা গুড সাইন যে অনেক দিন ধরে এটা অনেক বছর ধরে এটা পলিসিকে ইমপ্লিমেন্টেশন থেকে সেপারেট করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছিল, বিভিন্ন রকমের রেসিস্টেন্স এবং ইন্টারনাল রেসিস্টেন্স হচ্ছিল এনবিআর থেকে। কিন্তু এখন এনবিআরও মোটামুটি এনবিআর অফিসাররাও তারাও বুঝতে পেরেছে যে এই সেপারেশনটা দরকার, তারা সংস্কারের কিন্তু হচ্ছে না। তো কাজেই উদ্দেশ্য সঠিক এবং এই ডিভিশনটা আছে। তবে কিছু কোয়েশ্চেন আসছে যে এটা অপারেশনাল যে সিস্টেমটা করা হয়েছে অর্ডিন্যান্স করে দুইটা ডিভিশন করে, তো এটা কতটুকু জাস্টিফাইড হয়েছে এটা নিয়ে একটু কোয়েশ্চেন হচ্ছে। যেমন এনবিআর বিলুপ্ত করে এটাকে হায়ারার্কিক্যাল ব্যুরোক্রেসি, এটা একটা মিনিস্ট্রি করে ফেলা। তো মিনিস্ট্রি করে ফেললে এনবিআর একটা বোর্ড, স্ট্যাটুটরি বোর্ডের যে একটা ইন্ডিপেন্ডেন্স থাকে, তো স্ট্যাটুটরি বোর্ড হিসেবে একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে তার ওই ইন্ডিপেন্ডেন্সটা একটু আন্ডার থ্রেট। তো এই হিসাবে এটা একটা ইস্যু। এনবিআর বিলুপ্ত হলে এটা কতটুকু ইফেক্টিভ হবে, কারণ ডিভিশন মর্যাদা দিলে এটা একটা মিনিস্ট্রির মতো হয়ে যাবে, লাইক এ সচিবালয়। তো কাজে এটা কতটুকু হবে। আরেকটা হলো পলিসি ইউনিটটা, তো এটা হিউম্যান রিসোর্স কারা থাকবে এটা মানে একটু চিন্তা ভাবনা করে করা উচিত, কারণ এটার সাথে যারা পলিসিতে যুক্ত থাকবে তারা ফিসক্যাল পলিসি সম্পর্কে তাদের সম্যক জ্ঞান থাকতে হবে, তারপর বিভিন্ন ট্যাক্সের ইম্প্যাক্ট সম্পর্কে জানা। তো এগুলো তো একটা কেরিয়ার। তো ওই কেরিয়ারের বাইরে গিয়ে যদি পলিসি ইউনিটে লোকজন আসে, এটা কতটুকু ইফেক্টিভ হবে এটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন হচ্ছে। তা আমার মনে হয় ওয়ান স্টেপ এগিয়ে গেছে যে এটা সেপারেশন যে দরকার এটা বুঝতে পারা গেছে। কিন্তু এটা আমার মনে হয় আরেকটু রিথিঙ্ক করা উচিত যে অপারেশনাল প্রসিজিয়ারটা এটা কি দুইটা ডিভিশন রাখা ঠিক হবে, নাকি ইমপ্লিমেন্টেশনটা এটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে এনবিআরকে রাখা হবে, তাকে আরও একটু অটোনমি দেওয়া হবে, তাদের স্ট্যাটাসকে আপগ্রেড করা হবে। আর পলিসি ইউনিটেও কারা থাকবে, তারা কি মোর প্রফেশনাল লোকজন আসবে। এর সাথে আবার ব্যুরোক্রেসির বাইরে অ্যাডভাইজারি কাউন্সিলের কথা যে বলা হচ্ছে, অ্যাডভাইজারি কাউন্সিলের কারা আসবে, এটাও যদি হ্যান্ডপিক এমনি আসে, এটাও তো আবার ইফেক্টিভ হবে না। আবার অ্যাডভাইজারি কাউন্সিল রোলটা কি শুধু অ্যাডভাইজারি রোল হবে, না কিছুটা কম্পালশন থাকবে যে অ্যাডভাইজারি রোলটা, কনসালটেশনটা তাদের সাথে কম্পালসারি হবে। তো এই বিষয়গুলো আসলে একটু আমার মনে হয় আবার দেখা উচিত। দেখে এটাকে আমার মনে হয় ওয়ান স্টেপ আগেছে, অর্ডিন্যান্স হয়েছে, এটাকে রিভিজিট করে, যেমন পলিসি ইউনিট এমনও হতে পারে অর্ডিন্যান্সের বাইরে নিয়ে গিয়ে সরকারের রুলস অফ বিজনেসের আন্ডারও করা যেতে পারে। তারপরে তাদের কোন ক্যাডারে কীভাবে ক্যাডার কম্পোজিশন রুল আছে, বিভিন্ন ক্যাডার কম্পোজিশন রুল আছে। তো কোন পোস্টগুলো কোন ক্যাডারের শিডিউলে থাকবে, এগুলো মনে হয় একটু যদি ঠিক করে ফেলা হয়, আমার মনে হয় ইট উইল বি এ গুড মুভ এবং এটা এফেক্টিভ হবে। প্রথম কথা হলো গিয়ে আসলেই আমাদের বাজেট ইমপ্লিমেন্টেশনের তো একটা প্রথম কথা হলো কি আমাদের রেভিনিউ বাজেট, যেটা রেভিনিউ বাজেট তো এগুলো স্ট্যান্ডিং চার্জ লাগে। আপনি যদি আমার এমপ্লয়ি থাকে, তারপরে তাদের স্যালারি অ্যালাউন্সেস এগুলো তো দিতে হবে। আর রেভিনিউ বাজেটে যে প্রকিউরমেন্টগুলো আছে, প্রকিউরমেন্ট স্মল প্রকিউরমেন্ট, বড় প্রকিউরমেন্ট নাই। তো মূল ধাক্কাটা হলো গিয়ে আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে। অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমাদের যে প্রজেক্টগুলো নেওয়া হয়, এই প্রজেক্টগুলো অনেক সময় ইল কনসেপ্ট, এটা প্রপার ফিজিবিলিটি স্টাডি হয় না। ইভেন তাদের এই প্রজেক্ট ইমপ্লিমেন্ট হলে এমপ্লয়মেন্টে কী ইম্প্যাক্ট করবে, টোটাল আমাদের গ্রোথে কী ইম্প্যাক্ট করবে, এগুলোর জন্য প্রপার স্টাডি না করে অনেক সময় সুইপিংলি, বিভিন্ন সময় পলিটিক্যাল কারণেও আমাদের এই প্রজেক্টগুলো অ্যাপ্রুভ হয়ে যায়। তারপরে আবার এই প্রজেক্ট অ্যাপ্রুভ হওয়ার পরে যেটা সবচেয়ে বড় সমস্যা হতে গিয়ে, আমরা প্রজেক্টের যে সাইজ ধরে অ্যাপ্রুভ করি এডিপিতে, এটা কিন্তু আবার ওই অ্যালোকেশন যখন অ্যানুয়ালি বাজেটে করি, তখন কিন্তু তার ডিপিপিতে যে টোটাল টাইম ধরা হয়েছে, কস্ট ধরা হয়েছে, ওইটার সাথে লিঙ্ক না করে বাজেট অ্যালোকেশন হয়। তো এখন বাজেট অ্যালোকেশন এখন একটা প্রজেক্টের 3 ইয়ার্সের পিরিয়ডে হবে 100 কোটি টাকায় হবে। এখন যদি আমি ফার্স্ট ইয়ারে 10 কোটি টাকা দিই, এটা তো জন্মেই তার টাইম ওভাররান, কস্ট ওভাররান হয়ে যাচ্ছে। ফেলিয়ারটা প্রথম থেকে স্টার্ট হচ্ছে। তারপরে কম্পিটেন্ট প্রজেক্ট অফিসিয়ালসের ইস্যু আছে।
রোটেশনাল সিভিল সার্ভিস থেকে প্রজেক্ট ডিরেক্টর দেওয়া হয় অনেক সময়, এবং এই প্রজেক্ট ডিরেক্টররা হয়তো সে প্রজেক্টকে এগিয়ে নেওয়ার মতো তার ওই দক্ষতা হয়তো তার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সে নাই। তো এইটাও একটা কারণ। আর প্রজেক্ট হলে গিয়ে টোটাল আমার স্ট্র্যাটেজিক প্ল্যান, মানে লং টার্ম মিডিয়াম টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানের সাথে সঙ্গতি রেখে প্রজেক্টগুলো যদি পিক করা না হয় এই অবস্থা হবে, এবং তাই হয়। এবং সবসময় দেখা গেছে আমাদের মোস্ট অফ দি প্রজেক্ট টাইম ওভার রান, কস্ট ওভার রান বাই 10 years 15 years, কিন্তু তারপরে আমরা প্রজেক্ট প্রতি বছর অ্যাপ্রুভ করে যাচ্ছি। তো এইটা আমার মনে হয় এখন চিন্তা করার সময় আসছে যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে যে প্রজেক্টগুলো নেওয়া হয় এই প্রজেক্টগুলো প্রপার ফিজিবিলিটি স্টাডি করে এবং ন্যাশনাল রিকোয়ারমেন্টের সাথে সঙ্গতি রেখে এবং দক্ষ জনশক্তি দিয়ে এবং প্রপার যে প্রজেক্টে আমি বাজেট অ্যালোকেট করতে পারবো না ওই প্রজেক্ট নেব না। কিন্তু প্রজেক্ট যদি নিয়ে থাকি তাকে যদি আমি বলি যে তার প্রজেক্ট 3 বছরে কমপ্লিট হবে, তাহলে ওইভাবে বাজেট অ্যালোকেট করতে হবে। তো এমনি প্রজেক্ট অ্যাপ্রুভ করে রাখলাম 3 বছরের 100 কোটি টাকায় প্রজেক্ট আমি যদি 10 কোটি টাকা দিয়ে স্টার্ট করি, তাহলে তো এই প্রজেক্ট তো শুরুতেই এটা ফেল করলো। বড় চ্যালেঞ্জ হলে গিয়ে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কনস্টিটিউশনালি কিন্তু এটা একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট অফিস। অডিটর জেনারেল কনস্টিটিউশনে তার জন্য একটা সেপারেট পার্টই আছে, এক্সিকিউটিভ পার্টের বাইরে এরকম সেপারেট পার্ট আছে এরকম আর অফিস, একটা ইলেকশন কমিশন আছে আর একটা অডিটর জেনারেল আছে। কিন্তু অডিটর জেনারেলের কোনো বাইটিং পাওয়ার নেই। অডিটর জেনারেল তো অডিট করেন, এই অডিট উনি রিপোর্ট করেন। এখন রিপোর্ট করার পরে এই রিপোর্ট যায় পার্লামেন্টে, পার্লামেন্ট থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে যায়। এখন অডিটর জেনারেল রিপোর্টের ইউজার হলে গিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পাবলিক অ্যাকাউন্টস কমিটি এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করার জন্য এগুলা তাদেরকে ওয়ারেন্ট করে বা ডাকে, প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসারকে ডাকে। কাজেই অডিটর জেনারেল অফিসটাকে যদি ইফেক্টিভ করতে হয়, প্রথম কথা হলে গিয়ে পার্লামেন্টারি অ্যাকাউন্টেবিলিটির ইফেক্টিভনেসের চূড়ান্ত পর্যায়ে থাকতে হবে। যেমন এই মুহূর্তে পার্লামেন্ট নেই, তাহলে অডিটর জেনারেল রিপোর্ট করছেন, কিন্তু এই রিপোর্ট তো এক্সিকিউটিভকে অ্যাকাউন্টেবল করার জন্য কোনো চ্যানেল নেই, চ্যানেল স্টপ। আবার গত 15-16 বছরও দেখা গেছে যে পার্লামেন্টারি পাবলিক অ্যাকাউন্টস কমিটি ওগুলো ইফেক্টিভ ছিল না, এবং অনেক সময় তারা যারা পাবলিক অ্যাকাউন্টস কমিটির মেম্বার ছিলেন তারা মানে এক্সপিরিয়েন্স পলিটিশিয়ান না, তারা এই সরকারের সিস্টেম সম্পর্কে ওয়াকিবহাল না, তারা প্রপারলি ট্রেন্ডও না। তো সব দিক মিলিয়ে অডিটর জেনারেল অফিসকে যদি ইফেক্টিভ করতে হয় তাহলে পার্লামেন্টারি অ্যাকাউন্টেবিলিটিকে ইফেক্টিভ করতে হবে। যেহেতু অডিটর জেনারেল রিপোর্ট করেন এবং পার্লামেন্টারি অ্যাকাউন্টেবিলিটি যদি স্ট্রং হয় তাহলে এক্সিকিউটিভরা মোর অ্যাকাউন্টেবল হবে এবং অডিটর জেনারেলের অডিট আসবে এটার জন্যই একটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে। কিন্তু এখন ওভারঅল আমরা শুধু এখন না, ইভেন পার্লামেন্ট থাকা অবস্থায় তাই হয়েছে, এখন পার্লামেন্ট নাই তো এখন অবস্থা আরও ব্ল্যাক। ইনফ্লেশনারি প্রেশারটা এমনি রিসিডিং, হ্যাঁ, এটা একটা গুড সাইন আছে। আর কৃষির সাবসিডি এগুলাকে প্রায়োরিটি দেওয়া উচিত, কিন্তু সাবসিডি তো এটা আবার দেখা হয়েছে যে অনেক সময় সাবসিডি প্রক্সি সাবসিডি হয়ে যায়, এটা যাতে প্রপার টার্গেটেড সাবসিডি হয়, তো এইটা আমার মনে হয় প্রায়োরিটি দেওয়া উচিত। আর প্রায়োরিটি দিয়ে আবার কৃষকের আরেকটা হলে গিয়ে সাপ্লাই চেইন ইস্যু কিছুটা অন্তর্বর্তী সরকার যে মোটামুটি এখন হ্যান্ডেল করেছে, কিন্তু হ্যান্ডেলটা এটা আসলে বোঝা যাবে মানে এই মাঝখানে এখন তো এই যে সিজনটা ছিল, তো এখন আরেকটু মনে হয় কেয়ারফুল হতে হবে। সামনে যখন অফ সিজন আসবে তখন আমার মনে হয় সাপ্লাই চেইনে যাতে ফরিয়া এবং মিডলম্যান এগুলার দৌরাত্মটা কমে, এটার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ যেমন মেজার নিতে হবে, সাথে এটা ক্যাম্পেইনিং করা, তো এইটা আমার মনে হয় একটু পুলিশিংও থাকতে হবে। সব দিক মিলে আমার মনে হয় এটা নজর দিতে হবে।
প্রথম কথা বলতে গিয়ে আমাদের এটা অন্যান্য যে কোনো সেক্টর থেকে ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ইয়েটা ইন্টারভেনশনটা মানে কিছু রিফর্মটা অন্য জায়গায় যদ্দূর না দেখা যাচ্ছে এখানে একটু দেখা যাচ্ছে। যেমন আমাদের এখন বাইরে মানি লন্ডারিং মানি শিফারিং অফ এটা হচ্ছে না বলেই দেখা যাচ্ছে, কারণ রিজার্ভ মুভমেন্ট থেকে বোঝা যায়। আর ব্যাঙ্কগুলোতে যেগুলো অলরেডি আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর বা ব্যাঙ্কগুলো যেগুলো অলরেডি ইন ট্রাভেল, তাদের বাংলাদেশ ব্যাংক খুব শক্ত হাতে বোর্ডের রিস্ট্রাকচারিং করে অন্তত নতুনভাবে মানে মানে লেন্ডিংটা যদিও বা ইয়ে করে নেই পারে নাই, কিন্তু অন্তত লিকেজটা তো বন্ধ হয়েছে। এখন এতদিন বাংলাদেশ ব্যাংকের হাতে একটু বাংলাদেশ ব্যাংক এম্পাওয়ার্ড ছিল না যে এগুলোকে মার্জার করা, লিকুইডেট করার জন্য ইনিশিয়েটিভ নেওয়া। এইসব ইনিশিয়েটিভ নিতে গেলে বহু রকমের লিগ্যাল একটা ইস্যু ছিল, গভর্নমেন্টের পারমিশন, বিভিন্ন রেগুলেটরের পারমিশন, কোর্টের পারমিশন। ইদানিং একটা রেজলিউশন অধ্যাদেশ হয়েছে। এই রেজলিউশন অধ্যাদেশ হওয়ার পরে এখন আশা করা যায় যে বাংলাদেশ ব্যাংক রেগুলেটর হিসেবে অথরিটি পেয়েছে এবং দুর্বল ব্যাংকগুলোকে মার্জার বা প্রয়োজন বোধে লিকুইডেশনের মাধ্যমে অফকোর্স ডিপোজিটারের ইন্টারেস্ট প্রটেক্ট করে, হ্যাঁ, বিভিন্ন ইভেন শুধু ট্রাবল ব্যাংকগুলো না, ইভেন ব্যাংকের সংখ্যা যেভাবে অনেক বেশি, অনেকগুলো ব্যাংক, ইভেন ন্যাশনালাইজ সেক্টরে অনেকগুলো ব্যাংক এগুলোকে মার্জার বা লিকুইডেশনের মাধ্যমে করবে। তবে ওভারঅল বলতে গেলে ইন্টারিম গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল সেক্টরে অন্যান্য সেক্টর থেকে কিন্তু রিফর্মের পজিটিভ ইম্প্যাক্ট বেশি দেখাতে পেরেছে। যে ইনভেস্ট করবে সে তো একটা ইনভেস্ট করার জন্য যখন আসবে সে তার পলিসি কন্টিনিউটি নিয়ে চিন্তা করবে, একটা পলিসি এটা কন্টিনিউ করবে কি করবে না। তো কাজেই এই মুহূর্তে আমাদের বিনিয়োগ সম্মেলন হয়েছে, এতে আমাদের একটা কি বলবো বাংলাদেশ সম্পর্কে ইন্টারন্যাশনাল ইনভেস্টররা জেনেছে, কিন্তু আমি মনে করি না যে ওই জানার সাথে সাথে ইনভেস্টমেন্ট ফ্লো করবে। কারণ ইনভেস্টমেন্ট ফ্লো করতে গেলে প্রথম কথা হল গিয়ে পলিসি কন্টিনিউটির ব্যাপার। তারা জানে যে এটা ইন্টারিম গভর্নমেন্ট, কাজেই ফিউচারের পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এই পলিসি কন্টিনিউটি কী থাকে না থাকে, কাজে এগুলো ওয়েট অ্যান্ড সিতে থাকাটা স্বাভাবিক। এখন যে কোনো কেউ বলতে পারে ওয়েট অ্যান্ড সি। ওই হিসেবে আমার মনে হয় খুব একটা বেশি আশা করা উচিত হবে না যে এই মুহূর্তেই এফডিআই ফ্লো করবে। এটা গ্রাউন্ড বা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, এটারও কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইনভেস্টররা বাংলাদেশ সম্পর্কে জানছে, বাংলাদেশের ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট সম্পর্কে জানছে, এইটার কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আছে। কিন্তু এই মুহূর্তে ইনভেস্টমেন্ট চলে আসবে এটা বলা যায় না। আরেকটা ব্যাপার হলে গিয়ে ইনভেস্টররা ইনভেস্ট করতে গেলে যে ইনফ্রাস্ট্রাকচারের দরকার, পোর্ট, হ্যাঁ, এই যে ইদানিং পোর্ট নিয়ে আবার ইয়ে হচ্ছে, পোর্ট, তারপর রাস্তাঘাট সব কিছু মিলে, তারপরে আমাদের এই যে জ্বালানি, তারপরে এই রেগুলেটরি এনভায়রনমেন্ট, এই সবগুলো মিলে আগাচ্ছে। কিন্তু এটা আসলেই বিদেশি বিনিয়োগ এই মুহূর্তে চলে আসার মতো এরকম অবস্থা হয়নি। তারপরে অনেকগুলো আমরা এই ইকোনমিক জোন করেছি, হাফ ডান জোন করে করে। তবে এসে গুড সাইন যে বিডা অলরেডি বেশ কিছুকে স্ক্র্যাপ করে দিয়েছে, একটা লিমিটেড কয়েকটা নাম্বারে নিয়ে আসছে এবং এটা ফোকাস করে করবে, এটা ইজ এ গুড মুভ। তবে এটা ঠিক পলিসি কন্টিনিউটির ব্যাপারটা, যে পলিটিক্যাল গভর্নমেন্ট না আসা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের এই ফরেন ইনভেস্টমেন্ট মানে গ্রাউন্ড তৈরি হচ্ছে, প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, এটা গুড সাইন। অন্তর্বর্তীকালীন সরকার এটা করছে, এটা এই যে ভালো কাজ। কিন্তু ইনভেস্টমেন্টের জন্য একটু ওয়েট করতে হবে। আর এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও একই কথা। আমরা জানি যে এমপ্লয়মেন্টে প্রাইভেট সেক্টর ইজ দি বিগ এমপ্লয়ার, কিন্তু এখন আমাদের এই ডোমেস্টিক ইনভেস্টাররাও, আমাদের বিদেশি ইনভেস্টার, দেশীয় ইনভেস্টাররাও কিন্তু তারাও ওয়েট অ্যান্ড সিতে আছে। হ্যাঁ, যেগুলো দেখছি ইনভেস্টমেন্ট, এগুলো হলো কি আগে ইনভেস্টমেন্ট ছিল, তারা গার্মেন্টস করছে, এখন গার্মেন্টস চলছে, কিন্তু নিউ একটা ইনিশিয়েটিভ নেওয়া, এটা এই মুহূর্তে আমার মনে হয় একটু 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 স্লো যাবে। এটা অস্বাভাবিক না। এনেছে অনেক সময়, বেশ কিছু এনেছে, যেমন ট্যাক্স এক্সাম্পশন ইস্যু আছে,
অনেক সময় বিদেশি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ট্যাক্স এক্সেপশন আছে, এগুলো আনা হয়েছে। কিন্তু তাদের ওই যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকমের পারমিশনস, লাইসেন্সিং তো নাই, এমন পারমিশনস বিডার সাথে, এগুলো ওয়ান স্টপ সার্ভিস করেছে। তো এটিগুলো আরও আগাতে হবে। এখন এই বর্তমানেও প্রতিবন্ধকতা আছে, এখনও কনফিডেন্টলি এটা ওয়ান স্টপ সার্ভিস কাজ করছে না, তবে কাজ করা শুরু হয়েছে। এগুলো আরও আগাতে হবে। আর ট্যাক্স পলিসির মধ্যেও মানে এরকম একটু পলিসিগুলো নেওয়ার সময় আমাদের বিদেশি বিনিয়োগের সহায়ক, ইভেন দেশি বিনিয়োগও যাতে হয়, এমপ্লয়মেন্ট হয়, এই জন্য ট্যাক্স পলিসিগুলোকে আবার রিভিজিট করা তো দরকারই আছে। ব্যুরোক্রেসির মধ্যে সংস্কার জরুরি। যেটা সবচেয়ে বড় কথা হল গিয়ে সেন্টার থেকে যদি আমি আউটলাইং গ্রাম পর্যন্ত কোথায় কালভার্ট হবে, কোথায় রাস্তা হবে, যদি আমি কেন্দ্র থেকে ডিসাইড করি, হ্যাঁ, এবং এটা ওই টপ ডাউন বাজেট করে তারপর এখানে যাচ্ছি। এবং অনেক সময় এমনও হচ্ছে ওই যে কালভার্ট যেখানে হচ্ছে, কালভার্ট এখানে প্রয়োজন নেই, আবার ইভেন কালভার্ট হওয়া ছাড়াও বিল হয়ে যাচ্ছে, কিন্তু কেউ জানে না। এরকম মাঝে মাঝে আসতেছে। ইভেন রাস্তা হয়নি, রাস্তা বিল নিয়ে গেছে, কয়েকদিন আগে এলজিডিতে শুনলাম। এইটা আসলে লোকাল গভর্নমেন্টকে স্ট্যান্ডিং করা ছাড়া কোনো গতি নেই। সব কিছুর মূলে আছে স্থানীয় শাসন। এই স্থানীয় শাসনটাকে যদি স্ট্রেনথেন করা না হয়, এবং লোকাল প্ল্যানিং, লোকাল বাজেটিং, এই যে লোকাল গভর্নমেন্টে উপজেলা পরিষদ লেভেলে আছে, আইনই আছে, সংবিধানে আছে, কিন্তু এই লোকাল গভর্নমেন্টগুলোকে আমরা স্ট্রেনথেন করছি না। এবং আমরা সেন্ট্রাল বাজেট দিয়ে লোকাল গভর্নমেন্টের ওইখানে পর্যন্ত আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছি। এই সেন্টার থেকে আমার প্রাইমারি স্কুলের টিচার যাচ্ছে, ওইখানে সেন্টারের বাজেট দিয়ে আমার উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেল চলছে। এটার আর কোনো অল্টারনেটিভ নাই যে স্থানীয় সরকারকে শক্তিশালী করে স্থানীয় সরকারগুলো তার প্ল্যানিং, তার বাজেটিং, তার এক্সপেন্ডিচার, তার অ্যাকাউন্টিং সব কিছু তার স্থানীয় সরকারের মাধ্যমে করতে হবে। এবং স্থানীয় সরকারকে এটা স্থানীয় শাসন থেকে স্থানীয় সরকারের পর্যায়ে নিতে হবে। এখন কিন্তু আমাদের এটা স্থানীয় শাসন পর্যায়েই যদ্দূর আছে দূরই আমাদের চলছে না, এটা কিন্তু স্থানীয় সরকার পর্যায়ে নিয়ে যেতে হবে। তাইলে কিন্তু এর অল্টারনেটিভ কিছু নেই। অর্থাৎ কেন্দ্র থেকে আমি এই যদি করি, এই বাজেট এফিসিয়েন্টলি ইমপ্লিমেন্ট হবে না। এই কারণ যে টার্গেট গ্রুপের জন্য আমি করছি, টার্গেট গ্রুপের কোনো এটার উপরে কোনো সে নাই, তার কোনো ইনভলভমেন্ট নেই, এনগেজমেন্ট নেই। হ্যাঁ, একটা ব্রিজ বা একটা কালভার্ট যদি ওইখানের প্ল্যানিংও হইতো, তাহলে তো কালভার্ট রং জায়গা হওয়ার কোনো স্কোপ ছিল না। এখন কালভার্ট যে এখান থেকে যাচ্ছে, ইভেন কালভার্ট এমন জায়গায় কালভার্ট বা ব্রিজ হচ্ছে যেখানে রাস্তায় নেই। তো এই ঘটনা হচ্ছে একমাত্র, কিন্তু আমরা এটা সম্ভব, এটা হচ্ছে না। কাজে স্থানীয় শাসন যেটা আইনে এখন উপজেলা পরিষদ আইন, ইউনিয়ন পরিষদ আইন আছে, স্থানীয় শাসন সম্পর্কে সংবিধানে আর্টিকেল 59-60 আছে, অতটুকু হচ্ছে না। অথচ দরকার স্থানীয় শাসনকে স্থানীয় সরকারে কনভার্ট করা, যাতে এটা টোটাল একটা ডিভলভের বাংলা কি বলবো, ডিভলভ ইয়ে থাকে, সেন্টার থেকে ইয়ে না হয়। তারপরে আরেকটা হলে গিয়ে তাদের মনিটরিং সিস্টেমটাকে জোরদার করা। এটা মনিটরিং সিস্টেমও এখন দুর্বল, ওই সেন্টার থেকে মনিটরিং সিস্টেম থাকবে একটা ডিসেন্ট্রালাইজড একটা কর্পোরেট সিস্টেমে, এবং তারা ফিডব্যাক দিবে, এবং ওইটার বেসিসে কিন্তু লোকাল গভর্নমেন্টের বাজেট হবে। এই জন্য লোকাল গভর্নমেন্ট কমিশন টাইপ কিছু থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্ট কমিশন। ওই কমিশনই কিন্তু মনিটরিং করবে, পারফরমেন্স দেখবে, উপজেলা টু উপজেলা কোন উপজেলার পারফরমেন্সের বেসিসে তারা বাজেটও অ্যালোকেশনও চেঞ্জ করবে, বাজেট অ্যালোকেশনও তাদের কমিশনের সে থাকবে। এরকম কিছু না করলে আসলে এই লুপহোল থাকবেই, বাজেট এফিশিয়েন্টলি ইমপ্লিমেন্ট করা যাবে না।